তো দেখুন, এটা হচ্ছে সেই সুপ্রিম কোর্টের রায়, যে রায়ে উল্লেখ করা রয়েছে যে আপনি একটি জমি কিনে রেজিস্ট্রি করলেই সেই রেজিস্ট্রি দলিলের পাশাপাশি আপনাকে আরও কিন্তু 12টি নথিপত্র আপনার কাছে থাকতে হবে। তবেই কিন্তু আপনি সে জমির মালিক হবেন। যে মামলাটি হয়েছিল মনোহর ফাতেমা ইমরান ভার্সেস বিশ্বেশ্বরায় প্রাইভেট লিমিটেড, এই দুই পক্ষের মধ্যেই মামলাটি হয়, যার পিটিশন নাম্বার হচ্ছে 1866/2024 এবং সুপ্রিম কোর্ট রায়টি দিয়েছে 7 মে 2025। এই জাজমেন্টটাতে 34টা পেজ রয়েছে এবং তাতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আপনি জমি কিনে রেজিস্ট্রি করলে আপনি কিন্তু মালিক হবেন না। সেই দলিলের পাশাপাশি আপনাকে আরও 12টি নথিপত্র আপনার কাছে থাকতে হবে। তো সেই নথিগুলো কি কি রয়েছে এবং সুপ্রিম কোর্টের রায়ে আর কি কি উল্লেখ রয়েছে, তো চলুন সেটা আপনাকে প্রতিবেদনটাতে দেখিয়ে দিচ্ছি। এর আগে সবাই জানতো যে তাদের কাছে যদি সম্পত্তির রেজিস্ট্রেশন থাকে তবে তারাই তার মালিক, কিন্তু আদালতের রায় অনুযায়ী সম্পত্তির সম্পূর্ণ আইনি মালিকানার জন্য শুধুমাত্র রেজিস্ট্রেশন যথেষ্ট হবে না, এর জন্য আপনার কাছে আইনত সম্পূর্ণ মালিকানা থাকতে হবে। আদালতের মতে এতে সম্পত্তির বিরোধ এবং প্রতারণার ঘটনা কমবে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র রেজিস্ট্রির ভিত্তিতে সম্পত্তির লেনদেন করা যাবে না। সুপ্রিম কোর্টের রায়ের অর্থ কি? সুপ্রিম কোর্টের রায়ে অনেকই বিঘ্নিত, এ রায়ের সুদূর প্রসারী প্রভাব পড়বে। সুপ্রিম কোর্টের এই নতুন রায়ের অর্থ হল এখন আপনাদের সম্পত্তির রেজিস্ট্রি সহ অন্যান্য আইনগত নথিও সময়মতো তৈরি করতে হবে। তাহলে আমরা সেই সম্পত্তির সম্পূর্ণ আইনি মালিকানা পাব। এই মালিকানার পরেই আপনার কাছে আপনার সম্পত্তির মালিকানার পাশাপাশি এর ব্যবহার, ব্যবস্থাপনা এবং স্থানান্তরের আইনি অধিকার থাকবে। এই সিদ্ধান্তটি বিশেষভাবে প্রাসঙ্গিক তাদের জন্য যারা ক্রয়, উত্তরাধিকার বা অন্যান্য মাধ্যমে সম্পত্তি অর্জন করেছেন। সম্পত্তি মালিকদের এখন সম্পত্তি সম্পর্কিত সমস্ত নথির আইনি বৈধতা অর্জন এবং মালিকানা ও রেজিস্ট্রেশনের বিষয়গুলি বোঝার জন্য আইনি পেশাদারদের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সম্পত্তি মালিকদের সম্পত্তি সংক্রান্ত আইনে পরিবর্তন এবং আদালত কিভাবে সেগুলির ব্যাখ্যা করে সেই সম্পর্ক অবহিত থাকতে হবে। আদালত আরও জোর দিয়েছে যে যদি কারো কাছে শুধুমাত্র সম্পত্তির রেজিস্ট্রি থাকে এবং সেই সম্পত্তির অন্য কারো দখলে থাকে বা সেই সম্পত্তি নিয়ে অধিকার সংক্রান্ত কোনো বিরোধ থাকে, তবে মালিকানাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। এরাই থেকে স্পষ্ট যে এখন আপনি যদি কোনো সম্পত্তি কেনেন তাহলে আপনাকে আরও সতর্ক থাকতে হবে এবং সম্পত্তির অন্যান্য সমস্ত নথি সুশৃঙ্খলভাবে পরীক্ষা করতে হবে এবং সেগুলিকে আপনার কাছে হস্তান্তর করতে হবে। অর্থাৎ যে ব্যক্তির কাছে আপনি জমিটি ক্রয় করবেন সে ব্যক্তির থেকে সে জমির যাবতীয় ডকুমেন্টস বা যাবতীয় নথি আপনাকে নিতে হবে। সে ডকুমেন্টস বা সেই নথিগুলো কি কি? 1 নম্বর হচ্ছে বিক্রয় দলিল, দ্য সেল ডিড। এটি এমন একটি নথি যা একটি সম্পত্তির মালিকানা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে হস্তান্তর করার কাজ করে। প্রথমবারের মতো যে কোনো সম্পত্তি কেনার জন্য বিক্রয় দলিল যথাযথ আইনি মালিকানা নিশ্চিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ নথি। অর্থাৎ আপনি যে দলিল মূলে জমিটি ক্রয় করবেন সেই দলিলটাই হচ্ছে আপনার বিক্রয় দলিল বা সেল ডিড। সেটা আপনার কাছে অবশ্যই থাকতে হবে। যে আপনি জমি ক্রয় করেছেন, আপনার রেকর্ড হয়ে গেছে, এরপর আপনার সেই দলিলটি আপনার কাছে নেই, সেটা কিন্তু চলবে না। 2 নম্বরে হচ্ছে দ্য মাদার ডিড। যে কোনো সম্পত্তির লেনদেনের দ্য মাদার ডিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নথি। এটি সম্পত্তির সম্পূর্ণ মালিকানার ইতিহাসকে তুলে ধরে। এতে সম্পত্তির সমস্ত লেনদেনের রেকর্ড থাকে। বিশেষ করে এই নথিটি তখন প্রয়োজন যখন আপনি এর পরিবর্তে ব্যাংক থেকে ঋণ নিতে চান। অর্থাৎ যে ব্যক্তির কাছে আপনি জমিটি ক্রয় করবেন সেই ব্যক্তি কার কাছ থেকে জমি ক্রয় করেছেন সেই ক্রয়কৃত দলিলটাই কিন্তু হচ্ছে আপনার মাদার ডিড। তারপর 3 নম্বর হচ্ছে বিক্রয় এবং ক্রয় চুক্তি, সেল অ্যান্ড পারচেস এগ্রিমেন্ট। যে কোনো সম্পত্তি কেনার জন্য বিক্রয় এবং ক্রয় চুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলোর মধ্যে একটি। এতে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে লেনদেনের শর্তাবলীর বিস্তারিত বিবরণ থাকে। এতে সম্পত্তির বিক্রির মূল্য এবং পরিশোধের শর্তাবলী উল্লেখ থাকে, অর্থাৎ কত টাকা দিয়েছে এবং বাকি কত টাকা রয়েছে, এই যাবতীয় তথ্য কিন্তু সেই এগ্রিমেন্টটাতে উল্লেখ থাকে। 4 নম্বর হচ্ছে ভবন অনুমোদন পরিকল্পনা, বিল্ডিং অ্যাপ্রুভাল প্ল্যান। যে কোনো সম্পত্তিতে বাড়ি তৈরির জন্য প্রথমে স্থানীয় পৌরসভা বা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয়। এর জন্য এই নথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর 5 নম্বর হচ্ছে দখলপত্র, পজিশন লেটার। এটি একটি আইনি নথি যা প্রমাণ করে যে সম্পত্তির মালিকানা
এক পক্ষ থেকে অন্য পক্ষে হস্তান্তর হয়েছে। এই চিঠিটি বিল্ডার কর্তৃপক্ষ জারি করা হয়, যেখানে উল্লেখ থাকে যে ক্রেতা কোন নির্দিষ্ট তারিখ থেকে সম্পত্তি দখল নিতে পারেন, অর্থাৎ সম্পত্তিটি কেনার পর কতদিন থেকে আপনি সেখানে দখল নিয়েছেন, সেই প্রমাণটাই হচ্ছে আপনার এই দখলপত্র বা পজিশন লেটার। তারপর 6 নম্বর হচ্ছে সম্পূর্ণতা সনদ, কমপ্লিশন সার্টিফিকেট। এটি এমন একটি নথি যা প্রমাণ করে যে ভবন নির্মাণ স্থানীয় নিয়ম অনুযায়ী করা হয়েছে এবং পৌরসভা বা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পরিদর্শন পাস করা হয়েছে। উল্লেখ্য, যে কোনো এলাকায় জল, বিদ্যুৎ এবং নিষ্কাশনের মতো প্রয়োজনীয় সুবিধার জন্য এই সনদের প্রয়োজন হয়। অর্থাৎ এই ডকুমেন্টসের মাধ্যমে আপনি জলের যে কানেকশন বা বিদ্যুতের যে কানেকশন, সেই কানেকশনগুলো এই ডকুমেন্টসের মাধ্যমে খুব সহজে আপনি পেয়ে যাবেন। তো এটাও আপনার কাছে থাকতে হবে। তারপর 7 নম্বর হচ্ছে খাতা সনদ, অ্যাকাউন্ট সার্টিফিকেট। এটি একটি এমন রাজস্ব সনদ যেখানে সম্পত্তির বিবরণ থাকে। এতে সম্পত্তির আকার, স্থান এবং যে এলাকায় এটি নির্মিত হয়েছে তা অন্তর্ভুক্ত থাকে। উল্লেখ্য, এই নথিটি সম্পত্তি কর পরিশোধের জন্য প্রয়োজনীয়। এছাড়াও সম্পত্তি ঋণ নেওয়ার জন্য এর প্রয়োজন হয়। অর্থাৎ যে ব্যক্তির কাছে আপনি জমিটি ক্রয় করবেন, সেই ব্যক্তির যে খাজনা রসিদ থাকবে পূর্বের, সেই খাজনা রসিদও কিন্তু আপনার কাছে থাকতে হবে। তারপর 8 নম্বর হচ্ছে বরাদ্দ পত্র, অ্যালটমেন্ট লেটার। এটি এমন একটি আইনি নথি যা সম্পত্তি বুক করার পর সম্পত্তির ডেভেলপার বা বিক্রেতার পক্ষ থেকে ক্রেতাকে জারি করা হয়। বিশেষ করে এটি তখন বেশি জরুরি হয় যখন আপনি এমন কোনো সম্পত্তি কিনেছেন যার নির্মাণ কাজ চলছে। তারপর 9 নম্বর হচ্ছে ভারমুক্ত সনদ বা ইনকাম ব্র্যান্ড সার্টিফিকেট। এই সনদ প্রমাণ করে যে সম্পত্তিতে কোনো ধরনের লোন বা দেনা নেই এবং এটি আইনি বিরোধমুক্ত। অর্থাৎ এই সার্টিফিকেট আপনার প্রমাণ করে যে আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছেন, সেই জমির কোনো দেনা বা কোনো লোন নেই। তারপর 10 নম্বর হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি। এটি এমন একটি আইনি নথি যা প্রমাণ করে যে ঋণ পরিশোধের পর ঋণদাতা ব্যাংকের এখন সেই সম্পত্তিতে কোনো দাবি বা অধিকার নেই। তারপর 11 নম্বর হচ্ছে পরিচয় এবং ঠিকানার প্রমাণ, আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস প্রুফ। আপনি যদি কোনো সম্পত্তি কেনেন, তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যে তার কাছ থেকে বৈধ আইডি যেমন আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট আছে। এছাড়াও ঠিকানার সনদের যে নথি নেওয়া হয়, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি ক্রয় করবেন, সেই ব্যক্তির আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট এবং অ্যাড্রেস প্রুফও আপনাকে নিয়ে রাখতে হবে আপনার কাছে। তারপর 12 নম্বর হচ্ছে আরইআরএ, রেরা, নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইন 2016 এর অধীনে সম্মতি। রিয়েল এস্টেট ডেভেলপারদের তাদের প্রকল্প আরইআরএ কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। আপনি যদি কোনো সম্পত্তি কেনেন, তাহলে নিশ্চিত করুন যে সম্পত্তি আরইআরএ কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত আছে কিনা। উল্লেখ্য, প্রতিটি রাজ্যের জন্য আরইআরএ প্রকল্পের বিরুদ্ধে দায়ের করা যে কোনো অভিযোগের তথ্য দেয় যে আইন 2016 এর অধীনে এই সম্পত্তি রিয়েল এস্টেট ডেভেলপারের কাছে নিবন্ধিত রয়েছে কিনা। তো এটা হলো 12 নম্বর। তো এই যে 12 ধরনের যে নথি রয়েছে, সেই নথি আপনার কাছে থাকতে হবে। আপনি কোনো সম্পত্তি রেজিস্ট্রি করার মাঝে মূল দলিল থাকবে, সেই দলিলের পাশাপাশি এই 12 ধরনের নথিও কিন্তু আপনার কাছে থাকতে হবে। তবেই আপনি সে জমির প্রকৃত মালিক হবেন। তা না হলে আপনার রেজিস্ট্রি দলিল দিয়ে আপনি মালিকানা প্রমাণ করতে পারবেন না, যেটাই কিন্তু সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করেছেন। তো এই যে ডকুমেন্টসগুলো রয়েছে, এই ডকুমেন্টসগুলো আপনার কখন থাকবে? রেজিস্ট্রি করার পর। রেজিস্ট্রি করার আগে যে সকল ডকুমেন্টস লাগে সেটা তো লাগবেই। তার পাশাপাশি রেজিস্ট্রি হওয়ার পর সব দিনের জন্য এই ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকতে হবে। কী কী নথি রাখবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।